আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আশা করছি তোমরা আমাদের এই যুক্তিবিদ্যার ক্লাসগুলো উপভোগ করবে। আর তোমরা যাতে ভালো মতো সুন্দর মতো তোমাদের ক্লাসগুলো করে যেতে পারো, এই করোনাকালীন পরিস্থিতিতে তোমাদের যাতে পড়াশোনার কোনো ধরনের ক্ষতি না হয়, সেজন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষ যে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে, সেজন্য আমি এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, যাতে তোমরা একটু ক্ষতির সম্মুখীন না হও পড়াশোনার ব্যাপারে। সেজন্য কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলোই উপভোগ করবে এবং তোমরা ঠিকমতো পড়াশোনা চালিয়ে যাবে। শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে ক্লাসটি আমরা শুরু করি। শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার প্রথম পত্রের যে ক্লাসগুলো হবে, সেখানে আমি তোমাদের কোর্স শিক্ষক হিসেবে রয়েছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের পত্র কোড হচ্ছে 121। আজকে আমি পড়াবো প্রথম অধ্যায়ের যুক্তিবিদ্যা পরিচিতি। আজকে তোমাদের সাথে ক্লাস আমাদের প্রথম ক্লাস, এবং আজকে আমার টপিকটি হচ্ছে জেনারেল কনসেপ্ট অফ লজিক, অর্থাৎ যুক্তিবিদ্যার যে ধারণা রয়েছে, সাধারণ ধারণা রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাছাড়া বিভিন্ন যুক্তিবিদগণ যে যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা দিয়েছে, সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। আজকে শিখন ফলগুলো কি দেখি আমরা। যুক্তিবিদ্যার ধারণা তোমরা বর্ণনা করতে পারবে, বিভিন্ন যুক্তিবিদ্যার প্রদত্ত ধারণার বিশ্লেষণও তুলনা করতে পারবে, যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করার আগে, টপিকটি শুরু করার আগে আমরা আসলে জেনে নিই যুক্তিবিদ্যা কোথা থেকে আসলো, তাই না? তোমাদের মনে একটু কিউরিওসিটি থাকতে পারে যে যেহেতু ম্যাডাম হচ্ছে, তোমরা আগে যারা ক্লাস করেছো তোমরা দর্শনের, তারা অনেকে জিজ্ঞেস করতো, ম্যাডাম যে আপনি তো দর্শনের টিচার, তাহলে যুক্তিবিদ্যা পড়ান কেন? আসলে দর্শনের একটি শাখা হচ্ছে বা একটা অংশ হচ্ছে যুক্তিবিদ্যা। তো দর্শন তোমরা জানো, বা অনেকে হয়তো জানো না, দর্শন একটি সাবজেক্ট বা বিষয়। সেটি হচ্ছে, এই দর্শনের 3টি শাখা রয়েছে। একটি হচ্ছে জ্ঞানবিদ্যা, তাকে আমরা বলছি এপিস্টেমোলজি, আরেকটি হচ্ছে তত্ত্ববিদ্যা, মেটাফিজিক্স, আরেকটি হচ্ছে মূল্যবিদ্যা, এক্সিওলজি। এই মূল্যবিদ্যারই আবার 3টি অংশ রয়েছে বা ভাগ রয়েছে। একটি হচ্ছে যুক্তিবিদ্যা, যাকে আমরা হচ্ছে লজিক, একটি হচ্ছে নীতিবিদ্যা, ইথিক্স, আরেকটি হচ্ছে নন্দন তত্ত্ব বা এস্থেটিক্স। এখন হচ্ছে আমরা একটু জাস্ট অল্প একটু দর্শন সম্পর্কে জেনে নিই, তাহলেই বুঝতে পারবো যে যুক্তিবিদ্যাটা কেন এখানে আসলো। আসলে দর্শন বলতে বোঝায় যে মানুষের স্বরূপ এবং মানুষের সাথে জড়িত যে কতিপয় মৌলিক সমস্যা রয়েছে, তার যৌক্তিক অনুসন্ধানই হচ্ছে দর্শন। এখানে কিন্তু কতিপয় যে মৌলিক সমস্যা আমরা কথা বলছি, সেই মৌলিক সমস্যা বলতে আসলে আমাদের আশেপাশের একটা মানুষের জগতে যত ধরনের সমস্যা হয়, ঠিক আছে, যদি আমরা সেভাবে বলি, সে অর্থে সবকিছু নিয়ে কিন্তু আসলে দর্শন, প্রত্যেকটা সেক্টর নিয়ে কিন্তু দর্শন আলোচনা করে। দর্শনকে বলা হচ্ছে আসলে মাদার অফ অল সায়েন্স, অর্থাৎ সকল বিজ্ঞানের বিজ্ঞান কিন্তু দর্শন। এখন এখানে মৌলিক যে আমরা সমস্যা নিয়ে আলোচনা করা হয় বলছি, সেখানে মৌলিক বলতে কিন্তু সে খাদ্য, বস্ত্র, বাসস্থান এসব এগুলো বোঝাচ্ছে না। মৌলিক যদি আমরা বলতে চাই যে সমস্যাগুলো, যেগুলোকে আসলে মেইনলি দার্শনিক সমস্যা হিসেবে গণ্য করা হয়, যেমন সত্তা বিষয়ক সমস্যা বা আল্লাহর অস্তিত্ব সম্পর্কিত বা ঈশ্বর অস্তিত্ব সম্পর্কিত যে সমস্যাগুলো, এইসব ব্যাপারগুলো নিয়ে এবং জগৎ এবং জীবনের আরো জড়িত যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে আলোচনা করে দর্শন। তো এই দর্শন দেখো, আমরা জ্ঞানবিদ্যা, তত্ত্ববিদ্যা, মূল্যবিদ্যা, এখানে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে দর্শনের মধ্যে আমরা পাচ্ছি, এবং এই মূল্যবিদ্যারই কিন্তু একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। দেখো, এখানে লেখাই আছে, দর্শন কি হচ্ছে? চিন্তার বিশ্লেষণ করছে, যুক্তিসঙ্গত ব্যাখ্যা দান করে আমাদের জগৎ এবং জীবনের যে চিরন্তন মৌলিক সমস্যা রয়েছে, তার হচ্ছে যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করার চেষ্টা হচ্ছে দর্শন। যাই হোক শিক্ষার্থী, তোমাদের যেহেতু দর্শন সম্পর্কে এখন জানার এতটা প্রয়োজন নেই, তবে তোমরা পরবর্তী অধ্যায়ে কিন্তু যুক্তিবিদ্যার সাথে দর্শনের যে সম্পর্ক, পার্থক্য, সেটা নিয়ে তোমরা আলোচনা পাবে। চলো আমরা এখন যুক্তিবিদ্যার ধারণা, সাধারণ যে ধারণা, সেটা নিয়ে আলোচনা করি।
তোমরা জানো শিক্ষার্থীরা, মানুষের দুটি সহজাত প্রবৃত্তি রয়েছে, বা আমাদের মানুষের হচ্ছে দুটি মৌলিক গুণ রয়েছে। একটি হচ্ছে জীববৃত্তি, আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। আমরা যে খাওয়া দাওয়া করি, আমরা যে চলাফেরা করি, আমাদের যে জৈবিক চাহিদা রয়েছে, এগুলো সবগুলো কিন্তু আমাদের হচ্ছে জীববৃত্তি, তাই না? এই জীববৃত্তির জন্য কিন্তু আমরা পশুর মতো আচরণ মাঝে মাঝে করে ফেলি। তখন কিন্তু কোন অন্যান্য পশু যে যারা অন্যান্য পশু যে রয়েছে তাদের সাথে কিন্তু তখন আমাদের পার্থক্য থাকে না, কারণ তাদেরও জীববৃত্তি রয়েছে, আমাদেরও জীববৃত্তি রয়েছে। কিন্তু বুদ্ধিবৃত্তি, যে মৌলিক গুণটার জন্য আমরা অন্যান্য যে পশু রয়েছে বা অন্যান্য প্রাণী রয়েছে তাদের থেকে যে আলাদা, কেন আলাদা আমরা মানুষ? কারণ আমাদের রয়েছে বুদ্ধিবৃত্তি, যার জন্য আমরা সত্য কথা বলি, আমরা ন্যায়ের পথে চলি, আমরা সত্য সুন্দর মঙ্গলের পথে চলি, তাই না? কিন্তু অন্যান্য প্রাণীর কিন্তু সেটি নেই, তারা শুধুমাত্র জীববৃত্তি দ্বারা চালিত হয়। তাদের শুধু খাদ্য তৃষ্ণা, জৈবিক চাহিদা পূরণ করতে পারলে তাতে কিন্তু হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু সেটি নয়। এবং এই আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তা করে। এই চিন্তা যে আমাদের মধ্যে রয়েছে সেটা কেন? কারণ এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তির একটি প্রক্রিয়া, এবং আমরা কিন্তু জানতে চাই, তাই না? আমাদের মধ্যে জানার আগ্রহ রয়েছে, আমাদের মধ্যে কৌতূহল রয়েছে, আমরা হচ্ছে জানতে পছন্দ করি, এবং এই জানার জন্য কিন্তু আমাদের চিন্তা করতে হয়, আমরা কিন্তু চিন্তা করি। এবং তোমরা দেখো চিন্তার মধ্যে কিন্তু অনেক ধরনের ভাগ রয়েছে, যেমন ধরো স্মৃতি, কল্পনা, অনুমান। ঠিক আছে, চিন্তার মধ্যে বিভিন্ন আমরা দেখতে পাই এগুলো। এখন আমরা যদি বলি যে আমরা কোথাও বেড়াতে গেলাম, তারপর বাসায় বসে যদি সেই বেড়াতে যাওয়া জিনিসগুলো বা আমরা কি আনন্দ করেছি, কি মজা করেছি, সেগুলো যদি আমরা ভাবতে থাকি, সেগুলোকে আমরা বলবো কি, এগুলো আমাদের স্মৃতি, তাই না? এটা কিন্তু আমরা চিন্তা করছি, কিন্তু এগুলোকে আমরা বলছি স্মৃতি হিসেবে আমরা গণ্য করছি। আবার ধরো যে আমি পড়াশোনা করছি, কিন্তু আমি কল্পনা করছি যে হলো আমি পাশ করব না ফেল করব, বা আমার ভবিষ্যৎ কি হবে, এই যে আমাদের একটা কল্পনা। কিন্তু আমরা যখন কোনো একটা জানা বিষয় থেকে একটা অজানা বিষয় জানতে, মানে একটা অনুমান করি, যেমন ধরো আকাশে মেঘ দেখলাম, তখন ভাবছি যে বৃষ্টি হবে। এই যে একটা জানা বিষয় থেকে একটা আমরা অজানা বিষয় কিন্তু গমন করছি, এটাকে বলছি আমরা অনুমান। এই অনুমান প্রক্রিয়াকে নিয়ে যে শাস্ত্র হচ্ছে সত্যকে অর্জন করতে চায় এবং মিথ্যাকে বর্জন করতে চায়, তাকেই বলা হয় কিন্তু আসলে যুক্তিবিদ্যা। তাহলে এই চিন্তা যে রয়েছে এবং স্মৃতি, কল্পনা, এগুলোকে হচ্ছে আমরা মনোবিজ্ঞানে পেয়ে থাকি, কিন্তু আমাদের যুক্তিবিদ্যা কিন্তু শুধুমাত্র অনুমান নিয়ে, অনুমান প্রক্রিয়া নিয়ে আলোচনা করে থাকে। এই যে চিন্তার যে ধরনগুলো দেখলাম, এই ধরনের মধ্যে শুধুমাত্র অনুমানকে নিয়ে কিন্তু যুক্তিবিদ্যার কাজ, এবং যুক্তিবিদ্যা আসলে চিন্তা বলতে এই অনুমানকেই বোঝানো হয়ে থাকে। কারণ মানুষ যখন জ্ঞান আহরণ করে, তখন সেই জ্ঞান আহরণটা কিন্তু দুই ভাবে হয়ে থাকে। প্রথমে একটা হচ্ছে প্রত্যক্ষভাবে, একটা হচ্ছে পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে কিভাবে হচ্ছে, যখন আমরা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যে আমাদের জ্ঞানটা আমরা লাভ করছি, আমরা চোখে দেখছি, কানে শুনছি, তাই না? এভাবে যে আমরা জ্ঞানগুলো লাভ করছি, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ জ্ঞান। কিন্তু সব জ্ঞান কি প্রত্যক্ষভাবে পাওয়া যায়? অনেক জ্ঞান আছে সেটা হচ্ছে পরোক্ষভাবে পেতে হয়। এই পরোক্ষ জ্ঞান লাভের জন্য কিন্তু আমাদের অনুমান প্রক্রিয়ার আশ্রয় নিতে হয়। তাহলে এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনুমান একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং চিন্তা যদি আমরা বলে থাকি, সেই চিন্তাটা কিন্তু অনুমানকে আমরা, যুক্তিবিদ্যার অনুমানটাকে আমরা চিন্তা হিসেবে, চিন্তার একটি প্রক্রিয়া বা মেইন প্রক্রিয়া হিসেবে আমরা দেখছি। ঠিক আছে, এখন দেখি আমরা যুক্তিবিদ্যার অর্থ এবং উদ্দেশ্যটা কি। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লগোস থেকে। লগোসের বিশেষণ হচ্ছে লজাইক। লজাইক থেকে আবার এসেছে ইংরেজি লজিক শব্দটি। তাই লগোস অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। ঠিক আছে, তাহলে ব্যুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ঠিক আছে, যে চিন্তাটা আমরা মনে করছি সেটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করছি, সেই বিজ্ঞানটাকে আমরা বলছি চিন্তার বিজ্ঞান। আমরা একটু আগেই বললাম যে মনোবিজ্ঞানী চিন্তার বিভিন্ন ধরনের মধ্যে কিন্তু স্মৃতি, কল্পনা, আমরা অনুমান পেয়ে থাকছি, কিন্তু আমরা যুক্তিবিদ্যায় অনুমানকে চিন্তার মূল হিসেবে মানছি। ঠিক আছে, তাহলে এই অনুমানটা কি? অনুমানটা হচ্ছে জানা সত্য থেকে কোনো একটা অজানা সত্যকে জানা। ঠিক আছে, এটাকে আমরা বলছি অনুমান। যৌক্তিক অনুমানের লক্ষ্য হলো সত্যকে অর্জন করা, কিন্তু সঠিক অনুমান ছাড়া সত্যকে অর্জন করা যায় না। আমরা দেখি যে আমাদের সব অনুমানই সবসময় সত্য হয় না। কাজেই যুক্তিবিদ্যা সঠিক অনুমানের কতগুলো সাধারণ নিয়ম প্রণয়ন করে সত্যকে অর্জন ও ভ্রান্তিকে পরিহার করার ব্যাপারে আমাদের জ্ঞান দান করে। ঠিক আছে, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক
বিজ্ঞান। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে সঠিক যুক্তি পদ্ধতি নিয়ম কানুন আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে। আমরা কিভাবে চিন্তা করি বা অনুমান করি তা আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ নয়, বরং কিভাবে অনুমান করলে ভ্রম পরিহার করা যায় এবং সত্যকে অর্জন করা যায় তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। আমাদের চিন্তার মধ্যে যে অনেক ধরনের ভুল ভ্রান্তি রয়েছে, সেই ভুল ভ্রান্তিগুলোকে দূর করার জন্যই আসলে চিন্তা তার যুক্তিবিদ্যা হচ্ছে সে তার বিভিন্ন পদ্ধতি এবং হচ্ছে আলোচনা করে থাকে। ঠিক আছে, আর এটাকে আদর্শমূলক বিজ্ঞান বলা হচ্ছে কারণ এটা সত্যের আদর্শকে সামনে রেখে কিন্তু তার নিয়ম পদ্ধতি মানে নিয়মগুলো আবিষ্কার করে থাকে। যুক্তিবিদ্যা কিন্তু শুধুমাত্র একটি আদর্শমূলক বিজ্ঞানই নয়, এটা একটি ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা অনুমানের ওইসব নিয়ম কানুনকে আমাদের ব্যবহারিক চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে আমরা সত্যকে অর্জন করব সেটাও কিন্তু নির্দেশনা দান করে। যুক্তিবিদ্যা কেবল সত্যের আদর্শের আলোকে আমাদের অনুমানের সত্যাসত্য বিচার করে না, সেই সাথে নির্ভুলভাবে অনুমান করার কলা কৌশলও কিন্তু শিক্ষা দিয়ে থাকে। এখন যারা যুক্তিবিদ্যা অধ্যয়ন করে তারা কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালো মতো তারা বুঝতে পারে এবং তারা কিন্তু বেশি ক্ষেত্রে হচ্ছে এই যে ভুল ত্রুটিগুলো আমরা কিন্তু সেখানে আমরা এই যুক্তিবিদ্যা অধ্যয়ন করার মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা পরিহার করতে পারি। চিন্তার মধ্যে যে আমাদের ভুলগুলো রয়েছে আমাদের যখন আমরা প্রয়োগ করি তখন আমাদের ভুলগুলো হয় সেটা আমরা পরিহার করতে পারি। সেক্ষেত্রে তোমরা দেখলে যে অনুমান যুক্তিবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়। তো আমরা অনুমান বলতে আসলে কি বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনুমান করে থাকি, তাই না? এখানে একটা ছবিতে দেখো যে এখানে বেলুন দেখে বা এখানে ওয়াহু ইয়াপ্পি এগুলো যখন কোনো একটা উচ্চারণ সে কিন্তু এখানে দাঁড়িয়ে অনুমান করতে পারছে যে ভিতর হতে একটি বাদ্যপাটি হচ্ছে, তাই না? তাহলে এই যে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কোনো একটা বিষয়কে কারণ আগে থেকে আমরা জানি যে এরকম যখন বেলুন ফোটানো হয় বা যখন আমরা কোনো হট্টগোলের আওয়াজ শুনি, আনন্দের আওয়াজ শুনি, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো একটা পার্টি হচ্ছে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। তাহলে এই যে আমাদের জানা সত্ত্ব থেকে আমরা কিন্তু এখানে সে কিন্তু এখানে ভেতরে না ঢুকেই কিন্তু সে বুঝতে পারছে যে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। তো এই যে একটা অনুমান আমরা করি, আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম অনুমান করে থাকি। তাহলে আমরা জানা সত্ত্ব থেকে একটা অজানা সত্ত্বে যাই। এখানে দেখো যে একজন রিমোট হাতে হচ্ছে ভুট্টা খাচ্ছে, ভুট্টা ভাজা খাচ্ছে, তার মানে কি সে হচ্ছে টিভি দেখছে। আমরা এটা তো অনুমান করতে পারছি যে একটা সে হলো টিভি দেখছে, তাই না? তো আমাদের এই যে জানা সত্য থেকে আমরা অজানা সত্যে গমন করতে পারি এই অনুমান এর মাধ্যমে। তাহলে অনুমানের সংজ্ঞাটা আমরা দিয়ে নিই। কোনো প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে পরোক্ষ জ্ঞানে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান, তাই না? আকাশে মেঘ দেখলে আমরা বলতে পারি যে বৃষ্টি হবে, অথবা যদি কোনো জায়গায় ভিজা দেখি, রাস্তা ভিজে আছে, কোনো মাঠ ভিজে আছে, তাহলে বলি যে বৃষ্টি হয়েছিল। তার মানে কি আমরা অনুমান করে নিই, তাই তো? আচ্ছা, এখন দেখি যুক্তি কাকে বলে। যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। যখন অনুমানটা করলাম সেটা যখন আমরা ভাষায় প্রকাশ করি তাকেই বলা হচ্ছে যুক্তি। যুক্তির আকারকে আমরা এভাবেই কিন্তু তৈরি করি, যুক্তির আকারটি এভাবে হয়। তাহলে উদাহরণ যদি দেই, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, অতএব সকল মানুষ হয় মরণশীল। সরি, সকল শিক্ষক হয় মরণশীল। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের একটি উদাহরণ। আমরা যুক্তিগুলোকে এভাবেই সাজাই, এভাবে আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত, এটা এই দুটোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য এবং এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে উদাহরণটা কি? সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক মানুষ, অতএব সকল শিক্ষক হয় মরণশীল। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, একটু লেখা প্রিন্টিং মিস্টেক হয়েছে, সরি লেখা একটু ভুল হয়েছে। তাহলে এটা আমরা কি বলছি যে এটা হচ্ছে যুক্তির একটি আকার। হ্যাঁ, এটি দুটোকে আমরা বলছি আশ্রয় বাক্য এবং এই যে তৃতীয় লাইনটি সেটাকে আমরা বলছি সিদ্ধান্ত। এখন দেখি অবধারণ বা মানসিক বাক্য কাকে বলে। দুটি সার্বিক ধারণার মধ্যে কোনো সম্বন্ধ স্থাপনের মানসিক প্রক্রিয়াকে অবধারণ বা মানসিক বাক্য বলে। অবধারণে কোনো একটি ধারণার সাথে আরেকটি ধারণার সম্পর্ক স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। আমার মনে দুধ ও সাদা এই দুটি ধারণা রয়েছে। ঠিক আছে, আমার মনের মধ্যে দুধ এবং সাদা দুটি ধারণা রয়েছে। এদের ধারণার মধ্যে যখন সম্বন্ধ স্থাপন করে মনে মনে আমি চিন্তা করি যে দুধ হয় সাদা, তখন এই যে মানসিক প্রক্রিয়াটি হবে সেটি হবে অবধারণ বা মানসিক বাক্য। ঠিক আছে, তার মানে আমরা এই দুটোকে একটি সম্বন্ধে স্থাপন করলাম যে দুধ হয় সাদা, এটি হচ্ছে আমার একটি মানসিক প্রক্রিয়া, যাকে আমরা বলছি মানসিক বাক্য বা অবধারণ।
আসলে বিভিন্ন যুক্তিবিদদের প্রদত্ত সংজ্ঞা দেখিনি। যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল, তোমরা সেটা সবাই জানো, ঠিক আছে। তিনি সত্য আবিষ্কারের হাতিয়ার হিসেবে যুক্তিবিদ্যাকে ব্যবহার করেন। লাইসিয়াম নামক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন। যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটলের ধারণার মূল রহস্য হলো অর্গানন। তাছাড়া তিনি অন্যান্য গ্রন্থেও যুক্তিবিদ্যার কিছু কিছু দিক নিয়ে আলোচনা করেছেন, যেমন মেটাফিজিক্স। এরিস্টটলের মতে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান বা বিদ্যা। চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। এরিস্টটল যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলে মনে করেন। তার মতে কলাবিদ্যা হচ্ছে বস্তু সত্তার মধ্যে পরিবর্তন ঘটায়। একজন কলাবিদ কোনো বস্তু নিজস্ব সত্তাকে পরিবর্তন করে অপর একটি বস্তুরূপে পুনর্গঠন করেন। যেমন একজন শিল্পী কি একটি মূর্তি গড়ার সময় মাটির নিজস্ব সত্তাকে পরিবর্তন করে তাতে একটি মূর্তির রূপ কিন্তু দান করে, তাই না? তাহলে সে অর্থে যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলা হচ্ছে। আর কলাবিদ্যা বলতে বুঝি আমরা যেটাকে বাস্তব ক্ষেত্রে আসলে প্রয়োগ করতে পারি, ঠিক আছে। যুক্তিবিদ্যা তো বিজ্ঞান, ঠিক আছে, এবং সের সাথে কলাবিদ্যা। তবে কিছু কিছু যুক্তিবিদ হচ্ছে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে করেছেন, আবার অনেকে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা এবং বিজ্ঞান দুইটা হিসেবে চিহ্নিত করেছেন। তবে বিভিন্ন মতভেদ রয়েছে যুক্তিবিদ্যার মধ্যে। কেউ হচ্ছে শুধু বিজ্ঞান বলেছেন, কেউ হচ্ছে বিজ্ঞান এবং কলা উভয়ই বলেছেন। তোমরা একটু নেক্সট ক্লাসগুলোতে পাবে, তখন বিস্তারিত আলোচনা হবে। এরিস্টটল কার্যকর সম্পর্কে যে মতবাদ দিয়েছেন সেটা অনেকটাই বিজ্ঞানসম্মত, এবং সেক্ষেত্রে এই যে কার্যকর সম্পর্কিত মতবাদ, এগুলো তোমরা নেক্সট ক্লাসগুলোতে পাবে। যেহেতু আজকে আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে শুধু ধারণা দিচ্ছি, সাধারণ ধারণাগুলো দিচ্ছি, সেজন্য বিভিন্ন মতবাদের নামগুলো আসবে, কিন্তু এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো ডিটেলস আলোচনা হবে। তো যখন আমরা কার্যকর সম্পর্ক মতবাদ করবো, তখনও কিন্তু তুমি জানতে পারবে যে তিনি কি বলেছেন। তো আজকে আমি একটু একটু করে জেনে নিচ্ছি। ঈশ্বরের মধ্যে কারণ হচ্ছে 4 ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে উপাদান কারণ, একটা হচ্ছে আকারগত কারণ, একটা হচ্ছে নিমিত্ত কারণ, একটা হচ্ছে উদ্দেশ্য কারণ। আর কার্যকর সম্পর্ক বলতে আসলে বোঝায় যে প্রত্যেকটা কাজেরই পেছনে কোনো কারণ রয়েছে, কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কার্যকরণ, এবং এটা একটা কার্যকরণ একটি নীতি, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে জানবো। একটা যদি আমরা উদাহরণ দিই, একজন শিল্পী যখন মাটি দিয়ে একটি মূর্তি তৈরি করেন, তখন এর মধ্যে 4 প্রকার কারণ লক্ষ্য করা যায়। শিল্পী যে উপাদান দিয়ে মাটি তৈরি করেন, বা শিল্পী যে উপাদান দিয়ে মূর্তি তৈরি করেন, তাকে বলা হচ্ছে উপাদান কারণ, ঠিক আছে। তিনি মূর্তি করার সময় যে ধারণা বা নকশা মাটির উপর প্রয়োগ করেন, তাকে বলা হয় আকারগত কারণ। মূর্তি তৈরির সময় শিল্পী যে দৈহিক শক্তি বা কৌশল প্রয়োগ করেন, তাকে বলে নিমিত্ত কারণ। আর যে উদ্দেশ্য বা সংকল্পনে তিনি মূর্তিটি তৈরি করেন, তাকে বলা হচ্ছে উদ্দেশ্য কারণ। তাহলে এরিস্টটল কি হলো, এই যে কার্যকর সম্পর্কে তিনি মানে হচ্ছে একটি মতবাদ দিলেন, সেটার মধ্যে আমরা 4 ধরনের কারণকে দেখতে পেলাম। তার মানে কোনো একটা কাজের পিছনে কিন্তু কারণ থাকে, ওকে। তাহলে এই যে প্রথম যে আমরা দেখলাম উপাদান কারণ, সেই উপাদান কারণটা কি মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, সেটাকে আমরা বলছি উপাদান কারণ। আকার দেওয়া হচ্ছে, একটি মূর্তি করার সময় একটা আকার প্রয়োগ করা হয়, সেটাকে আমরা বলছি আকারগত কারণ। এবং মূর্তি তৈরির সময় শিল্পী যে দৈহিক শক্তি বা কৌশল প্রয়োগ করেন, তাকে বলা হচ্ছে নিমিত্ত কারণ। আর যে উদ্দেশ্য বা সংকল্প নিয়ে তিনি মূর্তিটি তৈরি করেন, তাকে বলা হচ্ছে উদ্দেশ্য কারণ, তাই না? কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু তৈরি আমরা করি না, কোনো উদ্দেশ্য নিয়ে তো আমাদের করা, তাই না? যে উদ্দেশ্য নিয়ে তিনি মূর্তিটি তৈরি করেছেন, তাকেই বলা হচ্ছে উদ্দেশ্য কারণ। এরিস্টটলের শ্রেষ্ঠ অবদান হচ্ছে তার সহানুমান সম্বন্ধে ধারণা প্রবর্তন, ঠিক আছে। তার এই সূত্রটি কি, সহানুমান সম্পর্কে তার যে সূত্র রয়েছে, সূত্রটি হচ্ছে ডিকটাম অফ অল এন্ড নান, ঠিক আছে। এই সূত্র অনুসারে কোন শ্রেণী সম্বন্ধে যখন কোনো কথা সত্য হলে ওই শ্রেণীর অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সেটি সত্য হবে। আবার কোন শ্রেণী সম্বন্ধে কোনো কথা অসত্য হলে তা ওই শ্রেণীর অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অসত্য হবে। আমি যদি বলি সকল কাক হয় কালো, তাহলে সেই শ্রেণীর সকল ক্ষেত্রে সেটাই কালোই, তাই না? তার মানে কোনো একটা শ্রেণীর সম্বন্ধে যে কোনো কথা সত্য হয়, তাহলে ওই শ্রেণীর অন্তর্গত সকল ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সেটি সত্য হবে। আবার কোনো শ্রেণীর সম্বন্ধে কোনো কথা অসত্য হলে তা ওই শ্রেণীর অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে সেটা অসত্য হবে। আবার যদি সকল মানুষ হয় মরণশীল, তাহলে কিন্তু সেই মানুষ শ্রেণীর অন্তর্গত সকলের ক্ষেত্রে এটি সত্য হবে, ঠিক আছে। আর এই যুক্তিবিদ্যা যারা অনেক ধরনের মতবাদ দিয়েছেন, অনেক ধরনের ইয়েগুলো তিনি কিন্তু প্রদান করেছেন, মূল যে বিষয়গুলো যুক্তিবিদ্যার ক্ষেত্রে তিনি সেগুলো প্রদান করেছেন। এই আমরা সহানুমান পড়ছি, সহানুমানের একটি যুক্তি 3টে অংশ দ্বারা গঠিত থাকে।
একটি হচ্ছে প্রধান আশ্রয়বাক্য, একটি হচ্ছে অপ্রধান আশ্রয়বাক্য, একটি হচ্ছে সিদ্ধান্ত। আমরা আসলে সহানুমানের এখানে দেখলাম যে সহানুমানের একটি যুক্তি 3টি অংশ দ্বারা গঠিত। এটা হচ্ছে প্রধান আশ্রয়বাক্য, এটা হচ্ছে অপ্রধান আশ্রয়বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। আর সহানুমানটা কি? সহানুমানটা হলো যে অমাধ্যম যে মাধ্যম অবরোহ অনুমানে দুটি সম্বন্ধযুক্ত আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে আমরা বলছি সহানুমান। তোমরা নেক্সট ক্লাসে যেটা এগুলো পড়বে, নেক্সটে বিভিন্ন চ্যাপ্টার এগুলো রয়েছে, তোমরা পড়বে। তো এখানে কি বলা হচ্ছে? সহানুমানই হচ্ছে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, ঠিক আছে? এবং এই যে আশ্রয় বাক্য রয়েছে, সেই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি হচ্ছে একটি নতুন কোন একটি আমরা তথ্য পেয়ে থাকি এখানে, সেটাকে আমরা বলছি সহানুমান। এবং ইনস্টিটিউট কিন্তু সেটা সম্পর্কে দেখলে যে গুরুত্বপূর্ণ হচ্ছে সূত্র তিনি প্রণয়ন করেছেন। যেহেতু পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে, তোমরা এখন এটা হয়তো ডিটেলস এখন আমরা বোঝাচ্ছি না, কিন্তু পরবর্তী তোমরা আমরা ডিটেলস এটা বোঝাবো। তো এখানে আমরা দেখো যে এটাকে আমরা বলছি যে প্রথম লাইনটি দেখছো সেটাকে আমরা বলছি প্রধান আশ্রয় বাক্য, এখানে দ্বিতীয় লাইনটি যেটা দেখছো সেটাকে আমরা বলছি অপ্রধান আশ্রয় বাক্য। আর এই সুতরাং সকল গ্রীকবাসী হয় মননশীল, এটি হচ্ছে সিদ্ধান্ত। এবং এই প্রধান আশ্রয় বাক্য হচ্ছে প্রধান পদ থাকে এবং মধ্যপদ থাকে। সহানুমানের 3টি পদ আছে, এটা তোমরা জানবে। এবং সকল আর এই যে দ্বিতীয় লাইনটি দেখছো সেটি হচ্ছে তোমাদের অপ্রধান আশ্রয় বাক্য, এখানে হচ্ছে অপ্রধান পদ থাকে এবং হচ্ছে মধ্যপদ থাকে। এবং এই সিদ্ধান্তে হচ্ছে প্রধান এই দুটো আশ্রয় বাক্যে প্রধান পদ এবং অপ্রধান পদের সাথে একটি সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে তৃতীয় যে সিদ্ধান্তটি রয়েছে, সিদ্ধান্ত হচ্ছে মধ্যপদটি থাকে না, প্রধান পদ এবং অপ্রধান পদ মিলিত হয়ে একটি হচ্ছে সিদ্ধান্তে আসে। তোমরা এখানে দেখো যে সকল মানুষ হয় মরণশীল, সকল গ্রীকবাসী হয় মানুষ, সুতরাং সকল গ্রীকবাসী হয় মরণশীল। এখানে হচ্ছে মরণশীল হচ্ছে প্রধান পদ, আর এখানে মানুষটা দেখছো, মানুষটি হচ্ছে এখানে মধ্যপদ, আর এখানে গ্রীকবাসী হচ্ছে অপ্রধান পদ। তাহলে আমরা এখানে তোমার যে সহানুমানটা একটু জাস্ট বলে নিই। যে সহানুমানের যদি আমরা প্রধান পদের চিহ্নিত করতে চাই, প্রধান পদটি এই সিদ্ধান্তের যে বিধায় রয়েছে তাকে আমরা বলছি প্রধান পদ, আর সিদ্ধান্তের যে উদ্দেশ্য রয়েছে তাকে বলছি আমরা অপ্রধান পদ। আর যে পদটি হচ্ছে এই দুইটি আশ্রয় বাক্যে রয়েছে কিন্তু সিদ্ধান্তে থাকছে না, তাকে আমরা বলছি মধ্যপদ। এখানে দেখো মানুষ পদটি হচ্ছে দুইটি আশ্রয় বাক্যে রয়েছে কিন্তু সিদ্ধান্তে থাকছে না, একে আমরা বলছি মধ্যপদ। জাস্ট এতটুকু আজকে জেনে রাখো। তাহলে আমরা কি 3টি অংশ পাচ্ছি সহানুমানে, সেটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, সেখানে প্রধান পদ আর মধ্যপদ থাকছে। অপ্রধান আশ্রয় বাক্য, এখানে হচ্ছে অপ্রধান পদ আর মধ্যপদ থাকছে। সিদ্ধান্তে হচ্ছে দুটো পদে হচ্ছে মিলিত হয়ে একটি সিদ্ধান্ত এসেছে এবং সেখানে হচ্ছে মধ্যপদটি থাকছে না, ঠিক আছে? এটি হচ্ছে সহানুমান। এবং সম্পর্কে তোমরা জানলে যে এখানে তিনি বলেছেন এই কথাগুলো। আমরা দেখিনি এসব চিন্তা পদ্ধতি কিছু মৌলিক নিয়ম অনুসারে কথা বলেন, সেগুলো হচ্ছে অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, মধ্যম রহিত নিয়ম এবং পর্যাপ্ত হেতু নিয়ম, ঠিক আছে? তো এই নিয়মগুলো আমরা পরবর্তীতে পড়বো। এখন আমরা দেখি যুক্তিবিদ জে.এস. মিল কি বলেছেন যুক্তিবিদ্যা সম্পর্কে। অভিজ্ঞতাবাদী দার্শনিক জে.এস. মিল যুক্তিবিদ্যার আরোহ পদ্ধতির উপরে গুরুত্ব দেন। তার মতে জ্ঞান চর্চার সঠিক পদ্ধতি হলো আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি হচ্ছে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত উপাদানের উপর ভিত্তি করে এই পদ্ধতিতে আমরা সার্বিক নিয়মে উপনীত হই, অর্থাৎ বিশেষ থেকে আমরা সার্বিক নিয়মে উপনীত হই। বিশেষ মানুষের মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে আমরা সকল মানুষের মরণশীলতা সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। আরোহ পদ্ধতিতে কি করা হচ্ছে? বিশেষ মানুষের একটি নিয়ে, ঠিক আছে, ঘটনা প্রত্যক্ষ করে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি, সেটাকে হচ্ছে আরোহী পদ্ধতি বলা হয়। তো হচ্ছে আমরা যখন অভিজ্ঞতার মাধ্যমে কতিপয় মানুষের বা কিছু মানুষের মৃত্যু দেখব, তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ সকল মানুষ হয় মরণশীল। যদি আমি বলি যে ক হয় মরণশীল, খ হয় মরণশীল, গ হয় মরণশীল, ঘ হয় মরণশীল, এই যে বিশেষ মরণশীলতা আমরা দেখতে পাচ্ছি মানুষের, তাহলে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে তিনি হলো আরোহ পদ্ধতির উপরে গুরুত্ব দিয়েছেন। জে.এস. মিলের মতে যুক্তিবিদ্যা শুধুমাত্র একটি বিজ্ঞান নয়, আবার শুধুমাত্র একটি কলা বিদ্যাও নয়। যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা, ঠিক আছে? তারপরে আমরা জে.এস. মিলের মতে পাচ্ছি কি সেটি হচ্ছে একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। শিক্ষার্থীরা তোমরা কিন্তু
তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা পড়বে, কারণ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে, তোমরা কিন্তু তখন অ্যান্সার করতে পারবে তোমরা যদি প্রত্যেকটা লাইন ঠিক মতো পড়ো। ঠিক আছে? বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতি নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করে, তাহলে সেজন্য তাকে বলা হচ্ছে বিজ্ঞান। আর কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা এসব নিয়মকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যতাকে আবিষ্কার করতে সহায়তা করে। ঠিক আছে? তাহলে আমরা বিজ্ঞান হিসেবে কি পাচ্ছি? যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতি নিয়মকানুন সম্পর্কে আমাদের জ্ঞান দিচ্ছে, আর কলাবিদ্যা কি দিচ্ছে? যে হচ্ছে এই নিয়মকে আমরা বাস্তব ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব সেটা সম্পর্কে আমাদের সহায়তা করছে। ঠিক আছে? যখন একটা চিকিৎসক যখন কোনো রোগ সম্পর্কে জানেন, সেটা হচ্ছে তিনি জ্ঞান পান, তাই না? তাকে আমরা বলছি তখন বিজ্ঞান। আর যখন তিনি সেটা অ্যাপ্লাই করেন, প্রয়োগ করেন, তখন কিন্তু সেটা কলাবিদ্যা হয়ে যাচ্ছে। আসলে আমরা এখন দেখি যুক্তিবিদ জোসেফ কি বলেন। ভাববাদী যুক্তিবিদ জোসেফ যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেন। তার মধ্যে চিন্তার ক্ষেত্রে দুটি দিক আছে, একটি হচ্ছে আকারগত দিক এবং অপরটি হচ্ছে বিষয়গত দিক। এই দুটি দিককে এক অপর থেকে কিন্তু আলাদা করা যায় না। তাই যুক্তিবিদ্যাকে নিছক চিন্তার আকার সম্পর্কে বিজ্ঞান না বলে শুধু চিন্তার বিজ্ঞান বলাই ভালো। কারণ হচ্ছে যদি আমি শুধু আকারগত বিজ্ঞান বলি তাহলে কিন্তু আমাদেরকে বিষয়টাকে বাদ দিতে হয়, কিন্তু সেখানে তিনি চিন্তার বিজ্ঞান বলেছেন, কারণ চিন্তার মধ্যে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে আকারগত, একটি হচ্ছে বিষয়গত। জোসেফ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলার পক্ষপাতী এজন্য যে যুক্তিবিদ্যা চিন্তা পদ্ধতির সাধারণ ও সার্বিক নীতিমালা নিয়ে আলোচনা করে। দৈনন্দিন জীবনে আমরা যেসব নিয়ম কানুন অনুসরণ করে কোনো বিষয় নিয়ে চিন্তা করি, যুক্তিবিদ্যা তাদেরকে নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করে। জোসেফ কিন্তু যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলতে নারাজ, কারণ কলাবিদ্যা হচ্ছে বস্তু যে অন্তর্নিহিত যে সত্তা সেটা হচ্ছে পরিবর্তন ঘটায়, কিন্তু যুক্তিবিদ্যার কাজ সেটি নয় বলে তিনি মনে করেন, এবং সেজন্য তিনি যুক্তিবিদ্যাকে আদর্শমূলক বিজ্ঞান বলেন, কিন্তু তিনি হচ্ছে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলতে নারাজ। আমরা এখন আধুনিক যুক্তিবিদ আই.এম. কোপির যুক্তিবিদ্যা সম্পর্কে যে ধারণা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে তিনি যুক্তিবিদ্যার হচ্ছে সার্থকভাবে প্রতীকের প্রণয়ন করেন, এবং তিনি হচ্ছে যুক্তিবিদ্যার ব্যবহারিক প্রয়োগের উপরে বেশি গুরুত্ব আরোপ করেন। তিনি যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান বলে অভিহিত করেন, এবং তিনি মনে করেন যে যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে হচ্ছে অনেক সাদৃশ্য রয়েছে। কারণ যুক্তিবিদ্যা যখন আমরা প্রতিকায়িত করি তখন কিন্তু আমরা যুক্তিবিদ্যার মধ্যে যে যৌগিক বাক্যগুলো রয়েছে বা এই যে সত্যাসত্য বা বৈধ যুক্তিগুলোকে আমরা যে বের করার চেষ্টা করব, তখন সেটার ক্ষেত্রে এই প্রতীকের ব্যবহারটি খুব বেশি আমাদের প্রয়োজন হয়, এবং গণিতের সাথে সেটির মিল রয়েছে, কারণ গণিতের আকারগত বিজ্ঞান, এবং তিনি যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান হিসেবে অভিহিত করেন। তিনি যুক্তিবিদ্যার সংজ্ঞায় বলেন যে যুক্তিবিদ্যা হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার যে ব্যবহৃত পদ্ধতি এবং নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যা। এবং তিনি হচ্ছে বলেন যে এই যে যুক্তিবিদ্যা সেটাকে তিনি ব্যবহারিক ক্ষেত্রে যে প্রয়োগের উপর বেশি গুরুত্ব আরোপ করেন। তাহলে শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনাটি এই পর্যন্ত থাকবে। তাহলে আমরা আজকে আলোচনায় কি দেখতে পেলাম? আমরা আলোচনা যে লজিকের যে সাধারণ ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো সম্পর্কে আমরা জানলাম। সবাই যুক্তিবিদরা লজিক সম্পর্কে কি বলেছেন, তাদের যে ধারণা সেগুলো আমরা জানলাম, এবং সেগুলোর মধ্যে তোমরা অনেক কিছু পেয়েছো, যেগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে তার বিস্তারিত আলোচনা হবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আশা করছি তোমরা ক্লাসটি করে একটু হলেও উপকৃত হয়েছো। তোমাদের সামনাসামনি ক্লাসের মতো হতে হবে না, কিন্তু তারপরেও কিন্তু এই ক্লাসগুলোর গুরুত্ব কোনো অংশেই কম নেই। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, এবং সাথে সাথে তোমরা আশা করছি তোমরা বইগুলো কিনে নিয়েছো, সিলেবাস দেখে বইগুলো কিনে নিয়েছো, এবং তোমরা বই কিনে নিবে, এবং যখন যে ক্লাসটি করবে সেই অনুযায়ী হলো তোমরা বইয়ের চ্যাপ্টারটা দেখে নিবে, সেই টপিকটা দেখে নিবে, তাহলে তোমাদের মাথার মধ্যে সেটি ঢুকে যাবে। আর তোমরা যদি মনে করো না আগে ক্লাসগুলো করতে থাকে তারপর একসময় বইগুলো দেখবো, তাহলে কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে না। ঠিক আছে? তোমরা যখন যে সাবজেক্টের ক্লাসগুলো করবে সাথে সাথে তোমরা বই দেখে নিবে, এবং তখনই সেটা তোমরা রপ্ত করে দিবে। এবং অবশ্যই শিক্ষার্থীরা তোমরা রুটিন করে পড়বে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের লাইন বাই লাইন তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বে, যেন তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যেন তোমাদের কোনোভাবেই মিস না হয়। ঠিক আছে? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের কাছে আমার
রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমরা। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।